স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি সঞ্জয় কুমার সরকার। আজ আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার 1.4-এর আলো অধ্যায়ের দ্বিতীয় অংশটা পড়াবো। এর আগে তোমাদের প্রথম অংশটা আমি পড়িয়েছি। দেখো, এর আগে আমরা যেটা দেখেছি, আলোর প্রতিসরণ এবং প্রতিসরণের দরুন আলোকরশ্মির চ্যুতি এবং প্রতিসরণের সূত্রাবলী। সেখান থেকে দেখো আমরা পরম প্রতিসরাঙ্ক এগুলো আমরা জেনেছি। এইবার এই যে আলোকরশ্মি যখন মাধ্যম পাল্টায়, যেতে যেতে যখন মাধ্যম পাল্টায়, অর্থাৎ একটা মাধ্যম থেকে অন্য একটা ভিন্ন ঘনত্বের আলোকীয় মাধ্যমে যখন প্রবেশ করছে, সেই প্রবেশের দরুন আলোকরশ্মির গতিপথ কীভাবে পরিবর্তিত হয় সেটা আমাদের একটু জানা দরকার আছে। অর্থাৎ আমরা যদি এরকম করি যে মাধ্যম দুটোর ঘনত্ব অনুসারে যে মাধ্যমটার ঘনত্ব বেশি তাকে ঘন মাধ্যম ভাবলাম, যে মাধ্যমটার ঘনত্ব অপেক্ষাকৃত কম তাকে লঘু মাধ্যম ভাবলাম, তাহলে এমনটা হতে পারে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিষ্ঠিত হচ্ছে। আবার উল্টোটাও হতে পারে, আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকেও প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে এই দুই ক্ষেত্রে গতিপথ কিভাবে পরিবর্তিত হয় বা চ্যুতিটা কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ এখানে আমরা দেখব যে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ কখনো সমান হয় না। অর্থাৎ হয় প্রতিসরণ কোণ বেশি হয়ে যাবে অথবা প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা কমে যাবে। এইটা আমরা দেখব। দেখো, আমরা যদি ধরে নিই এইটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম ধরলাম, এটা ঘন মাধ্যম। তাহলে রশ্মির গতিপথ এইভাবে হওয়ার কথা। দেখতে পাবো আমরা এইভাবে হচ্ছে। দেখা যাচ্ছে আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যখন প্রতিষ্ঠিত হচ্ছে, প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসছে। বোঝা গেল? তার মানে দেখো, আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ ছোট হচ্ছে, অর্থাৎ ঘন মাধ্যমে গেলে আলোকরশ্মি অভিলম্বের দিকে সরে, কোণটা ঘন হয়ে যাবে। মানে প্রতিষ্ঠিত রশ্মি কাছাকাছি থাকবে, অভিলম্বের কাছাকাছি। তাহলে ঘন মাধ্যমে গেলে ঘন। তাহলে উল্টোটা যদি ভাবি, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, ঠিক এরকম ভাবো, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে এবার লঘু মাধ্যমের দিকে যাচ্ছে। তাহলে রশ্মির গতিপথ এইভাবে হওয়ার কথা ছিল সোজা গেলে, কিন্তু দেখা যাবে অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। বোঝা গেল কি বললাম? তাহলে লঘু মাধ্যমে গেলে লঘু হবে বা পাতলা হবে, মানে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আর ঘন মাধ্যমে গেলে কোনটা ঘন হবে, মানে অভিলম্বের দিকে সরে আসবে। বোঝা গেল? বেশ, এইটা খেয়াল রাখো। এখন আমরা যদি দেখি যে তাহলে বোঝা যাচ্ছে এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। তাহলে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এখন দেখো, যদি এই ঘন মাধ্যমের যে আপতন কোণ এই কোণের থেকে বেশি হয়, এমন হতে পারে কোণের থেকে বেশি কোণে আপতিত হলো, তাই দেখা গেল রশ্মিটা এরকম জায়গা দিয়ে গেল। তাহলে ঘনমাধ্যমের এমন একটা কোণ পাবো যে এই কোণটার জন্য প্রতিষ্ঠিত রশ্মি
দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যাবে, যেতেই পারে। যেহেতু ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে দূরে সরতে সরতে এমন একটা সময় হতে পারে যে ঘনমাধ্যমের এমন একটা কোণ আপতিত হলো রশ্মিটা, যে কোণটার জন্য প্রতিষ্ঠিত রশ্মি মাধ্যমদ্বয়ের বিভেদ তল ঘেঁষে গেল। তার মানে প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হলো? এটা তো আমরা অভিলম্ব টেনেছি, তাহলে প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। অর্থাৎ আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিষ্ঠিত হওয়ার সময় আপতন কোণের কোন একটা মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হতে পারে, যেহেতু ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে গেলেই অভিলম্বের দিকে ছুটতে আরম্ভ করবে। তাহলে অভিলম্বে মানেই কি? প্রতিসারক তল বা বিভেদ তলের সঙ্গে কত ডিগ্রি কোণ আছে? অভিলম্ব মানে 90 ডিগ্রি কোণ আছে। তাহলে এরকম কোণটা বাড়তে বাড়তে এক সময় হতে পারে যে প্রতিষ্ঠিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে গেল, অর্থাৎ এক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। তাহলে এই আপতন কোণটাই হচ্ছে মাধ্যমদ্বয়ের সংকট কোণ। যদি আমি এটাকে আর ধরি, তাহলে আর ও কিউ সবসময় আমরা কোণ অভিলম্বের সঙ্গে ধরব, প্রতিফলক তলের সঙ্গে কোণ হয় না। অর্থাৎ এখানে ও কিউ অভিলম্ব, তাহলে এই যে ও আর রশ্মিটা ও কিউ অভিলম্বের সঙ্গে যে কোণ, এইটা হচ্ছে আপতন কোণ। এটাও ঠিক তাই, এটা অভিলম্বের সঙ্গে প্রতিষ্ঠিত রশ্মির যে কোণ সেটা হচ্ছে প্রতিফলন কোণ বা প্রতিসরণ কোণ। তাহলে অভিলম্বের সঙ্গে প্রতিষ্ঠিত রশ্মির কোণ প্রতিসরণ কোণ, তাহলে প্রতিসরণ কোণটা এখানে কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি এই কোণটার জন্য। তাহলে এই কোণটার এক বিশেষ নাম যেটাকে আমরা বলছি সংকট কোণ। সংকট কোণ বুঝে গেল? তাহলে সংকট কোণ কাকে বলছে? তাহলে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হবার সময় ঘনমাধ্যমের যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি। ঘনমাধ্যমের সেই আপতন কোণটিকে মাধ্যম দ্বয়ের সংকট কোণ বলে। ভালো করে দেখো তো বুঝলে কিনা। প্রথমেই বলেছি কি, আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যখন যায়, তাহলে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় ঘনমাধ্যমের যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি, ঘনমাধ্যমের সেই আপতন কোণটিকে মাধ্যম দ্বয়ের সংকট কোণ বলে। অর্থাৎ সংকট মানে এর থেকে যদি বেশি কোণে আপতিত হয় তাহলে কিন্তু আর প্রতিসরণ হবে না। তাহলে আমরা প্রতিসরণ মানে কি বুঝি? আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করবে। তাহলে আলোকরশ্মি যে মাধ্যম দিয়ে যাচ্ছিল সেই মাধ্যমে যদি ফিরে আসে, এই ঘটনাকে আমরা প্রতিসরণ বলি না।
এই ঘটনাকে আমরা বলি প্রতিফলন। কিন্তু সেরকমই ঘটনা দেখা যাবে যদি আলোকরশ্মি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়। বুঝে গেল? তাহলে দেখো কি বলছে, এটা সংকট কোণ। কিসের সংকট? মানে এখানে প্রতিসরণের সংকট, মানে এর মাত্রা ছাড়ালে প্রতিসরণ আর হবে না, সেটা আমরা দেখব। তাহলে দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা। আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিষ্ঠিত হওয়ার সময় ঘনমাধ্যমের যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি। অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মি মাধ্যমদ্বয়ের বিভেদতল ঘেঁষে যায়, ঘনমাধ্যমের সেই আপতন কোণ, বারবার বলছি এইটা নয় প্রতিসরণ কোণ নয়, আপতন কোণ, ঘনমাধ্যমের সেই আপতন কোণ হচ্ছে মাধ্যমদ্বয়ের সংকট কোণ। বোঝা গেল? বেশ, এবার দেখো, এইবার আমরা দেখব যদি সংকট কোণের থেকেও বেশি কোণে আপতিত হয় তাহলে কি ধরনের ঘটনা ঘটতে পারে। এরকম হলো যে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকেই যাচ্ছে, তা ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাওয়ার পথে সংকট কোণ অপেক্ষা বেশি কোণে মাধ্যমদ্বয়ের বিভেদতলে যদি আপতিত হয় তাহলে কি ঘটনা ঘটবে। দেখো প্রথমেই বলা আছে এটা সংকট কোণ। তার মানে এইটা এখানে দেখাচ্ছে সংকট কোণ। এই কোণে আপতিত হলে রশ্মিটা কি হচ্ছে, বিভেদতল ঘেঁষে যাচ্ছে, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হচ্ছে, এটা দেখাচ্ছে এখানে সংকট কোণ। তাহলে সংকট মানে, তাহলে রশ্মি দেখো এই কোণটার জন্য বিভেদতল ঘেঁষে চলে এলো, এর থেকে যদি কোণ বেশি হয়ে যায় তাহলে রশ্মি এদিকে আর যাবে না, এই জন্যই সংকট, প্রতিসরণ আর হবে না। কেন হচ্ছে না? ঘনমাধ্যম দিয়ে লঘু মাধ্যমের দিকে যাচ্ছিল, মাধ্যমদ্বয়ের বিভেদতল থেকে আবার লঘু মাধ্যমে এই ঘনমাধ্যমেই ফিরে আসছে, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছিল, সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়েছে, কি রেজাল্ট? রশ্মি প্রতিষ্ঠিত না হয়ে আবার ঘনমাধ্যমেই ফিরে আসছে। বোঝা গেল? তাহলে আমরা দেখেছি একটা রশ্মি মাধ্যমদ্বয়ের বিভেদতল থেকে যদি আবার ওই মাধ্যমেই ফিরে আসে, যে মাধ্যম দিয়ে আপতিত হলো সেই মাধ্যমেই যদি ফিরে আসে, এই ঘটনাকে আমরা কি বলি? আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। এখানে যেটা হচ্ছে দেখো, রশ্মির সম্পূর্ণ অংশটা ফিরে আসছে, রশ্মির সম্পূর্ণ অংশটা ফিরে আসছে এবং একটা মাধ্যমের অভ্যন্তরেই ঘটনাটা ঘটছে, সেই জন্য বলা হচ্ছে এটাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সেই জন্য এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পূর্ণ প্রতিফলন শব্দ কটা দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। দেখো অভ্যন্তরীণ মানে বললাম এই যে লঘু মাধ্যম থেকে এই ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছিল, কিন্তু ঘনমাধ্যমের মধ্যেই আবার ফিরে গেল, অর্থাৎ মাধ্যমের অভ্যন্তরেই রশ্মি থেকে গেল। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কেন? সাধারণ প্রতিফলনে আমরা যেটা দেখেছি কি হয়, প্রতিফলিত রশ্মির কিছুটা অংশ মাধ্যমদ্বয়ের বিভেদতলে প্রতিষ্ঠিত হয়, বিভেদতলে শুষে নেয়, কিন্তু এখানে রশ্মির সম্পূর্ণ অংশই ঘনমাধ্যমে আবার ফিরে আসে, সেই জন্য পূর্ণ প্রতিফলন। অর্থাৎ যে মাধ্যম দিয়ে যাচ্ছিল বিভেদতল থেকে আবার সেই মাধ্যমেই ফিরে এলো, প্রতিফলন হলো, পূর্ণ অংশ এলো, সেই জন্য পূর্ণ প্রতিফলন। ঘনমাধ্যমের অভ্যন্তরীণ ঘটনা ঘটলো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বোঝা গেল? তাহলে দেখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলার আগে আমাকে দেখতে হবে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিষ্ঠিত হওয়ার সময় ঘনমাধ্যমের আপতন কোণ যদি সংকট কোণের থেকে বেশি হয় তবেই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। ওই জন্য বলছে সংকট কোণ মানে প্রতিসরণ আর হবে না, রশ্মি যে মাধ্যমে যাচ্ছিল আবার সেই মাধ্যমেই ফিরে আসবে। তাহলে এইটা আমার সংজ্ঞাতে অবশ্যই বলে দিতে হবে যে কত বা কী কোণে বা কতটা কোণে আপতিত হতে হবে।
তাহলে কোনটা কী হবে? সংকট কোণের থেকে বেশি হতে হবে ঘনমাধ্যমের আপতন কোণটিকে। বোঝা গেল? তাহলে আলোকরশ্মি কোন দিক থেকে কোন দিকে যাবে? ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে। তাহলে আলোকরশ্মি ঘনমাধ্যমের থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিষ্ঠিত হওয়ার সময় ঘনমাধ্যমের আপতন কোণ মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হলে ওই রশ্মির সম্পূর্ণ অংশ মাধ্যমদ্বয়ের বিভেদতল থেকে দিক পরিবর্তন করে যেদিকে যাচ্ছিল ঠিক তার উল্টো দিকে দিক পরিবর্তন করে পুনরায় ঘনমাধ্যমে ফিরে আসে। বোঝা গেল? তাহলে যেমনটা ছবিতে তেমনটা দেখে দেখে বলবো। তাহলে কি? আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিষ্ঠিত হবার সময় ঘনমাধ্যমের আপতন কোণ সংকট কোণ অপেক্ষা সংকট কোণ অপেক্ষা, দেখো ঘনমাধ্যমের আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বেশি হলে ওই রশ্মির সম্পূর্ণ অংশ মাধ্যম দুটির বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে পুনরায় ঘনমাধ্যমে ফিরে আসে। বোঝা গেল? তাহলে দেখো আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিসৃত হওয়ার সময় ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিষ্ঠিত হওয়ার সময় ঘনমাধ্যমের আপতন কোণ যদি সংকট কোণের থেকে বেশি হয় তবে এই রশ্মির সম্পূর্ণ অংশ মাধ্যমদ্বয়ের বিভেদতল থেকে দিক পরিবর্তন করে, এদিকে যাওয়ার কথা ছিল না, দিক পরিবর্তন করে পুনরায় ঘনমাধ্যমে ফিরে আসে। বোঝা গেল? এই ঘটনাকে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। পূর্ণ প্রতিফলন বলে। বোঝা গেল? তাহলে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিষ্ঠিত হওয়ার সময় ঘনমাধ্যমের আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বেশি হলে ওই রশ্মির সম্পূর্ণ অংশ মাধ্যম দুটির বিভেদতল থেকে দিক পরিবর্তন করে পুনরায় ঘনমাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। বোঝা গেল? বেশ, এইবার দেখো তাহলে এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের বিশেষ কয়েকটা শর্তের ওপর কিন্তু নির্ভর করছে। শর্ত ছাড়া কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটা সম্ভব নয়। সেই শর্তটা কি? দেখো প্রথমেই দেখো এখানে আমরা সংকট কোণ বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে যেটা দেখছি আলোকরশ্মির গতিপথ নির্দেশ কি? আলোকরশ্মিকে অবশ্যই ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হচ্ছে, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে, কারণ
রশ্মিকে অভিলম্ব, প্রতিষ্ঠিত রশ্মিকে অভিলম্ব থেকে দূরে সরে যেতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে নাম্বার 1 যেটা তোমাকে দেখতে হবে যে অবশ্যই আলোকরশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে মাধ্যমদ্বয়ের বিভেদ তলে আপতিত হতে হবে। বোঝা গেল? তাহলে নাম্বার 1 শর্ত আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত। নাম্বার 1, আলোকরশ্মিকে অবশ্যই ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে মাধ্যমদ্বয়ের বিভেদ তলে আপতিত হতে হবে। তাহলে আলোকরশ্মিকে অবশ্যই ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে গিয়ে মাধ্যমদ্বয়ের বিভেদ তলে আপতিত হতে হবে, নাম্বার 1। ঠিক আছে, নাম্বার 2 দেখো, এখানে আমরা বলে দিয়েছি সংকট কোণের থেকে কিন্তু বেশি করে যদি যায় তবেই কিন্তু ফিরে আসবে। তার মানে ঘনমাধ্যমের সংকট কোণ মাধ্যমদ্বয়ের বিভেদ তল, মানে ঘনমাধ্যমের আপতন কোণ মাধ্যমদ্বয়ের সংকট কোণের থেকে বেশি হতে হবে। বোঝা গেল? তাহলে নাম্বার 2 কি? ঘনমাধ্যমের আপতন কোণটিকে মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। তাহলেই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, নাহলে কিন্তু হবে না। বোঝা গেল? তাহলে দুটো শর্ত, আলোকরশ্মিকে অবশ্যই ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে মাধ্যমদ্বয়ের বিভেদ তলে আপতিত হতে হবে, আর ঘনমাধ্যমের আপতন কোণটিকে মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আপতন কোণ সংকট কোণের থেকে বেশি হতে হবে, তবেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব। ঠিক আছে, এবার দেখো, তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সাধারণ প্রতিফলন, তাহলে এই দুয়ের মধ্যে পার্থক্য কী? আলোকরশ্মি যে কোনো মাধ্যম থেকে এসে অন্য কোনো মাধ্যমে আপতিত হলেই সাধারণ প্রতিফলন সম্ভব, কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য অবশ্যই আলোকরশ্মিকে ঘনমাধ্যমের থেকে লঘু মাধ্যমের দিকে মাধ্যমদ্বয়ের বিভেদ তলে আপতিত হতে হবে। বুঝা গেল? কি বললাম? সাধারণ প্রতিফলনের ক্ষেত্রে আলোকরশ্মি যে কোনো মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে আপতিত হলেই চলবে, কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে রশ্মিকে অবশ্যই ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে মাধ্যমদ্বয়ের বিভেদ তলে আপতিত হতে হবে। বোঝা গেল? নাম্বার 2 দেখো, যে কোনো কোণে আপতিত হলেই সাধারণ প্রতিফলন হবে, কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কিন্তু ঘনমাধ্যমের আপতন কোণ সংকট কোণের থেকে বেশি হতে হবে। এই দুই পার্থক্য। এছাড়া আরেকটা জিনিস খেয়াল করো যে সাধারণ প্রতিফলনে প্রতিফলিত রশ্মির সম্পূর্ণ অংশ কিন্তু প্রতিফলিত হয় না, কিছুটা মাধ্যমদ্বয়ের বিভেদ তলে শোষিত হয়, কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে রশ্মির সম্পূর্ণ অংশ প্রতিফলিত হয়। বুঝে গেল? তাহলে এটা হলো আমার সাধারণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের পার্থক্য। এইবার একটা জিনিস দেখো, আমরা দেখবে কোনো জিনিসকে অনেক সময় খুব চকচক চকচক দেখছি, যেমন একটা কচু পাতার ওপর যে জলের ফোঁটা, বর্ষাকালে দেখবে জল পড়লো, এবার হঠাৎ একটু সূর্য উঠলো, সূর্যের আলোতে দেখবে কচু পাতায় যে জলটা নড়ছে সেটাকে অনেক চকচক চকচক দেখছি, বা হিরে অনেক চকচকে দেখায়।
বা জলের ভেতর থেকে যে বুদবুদ উঠে আসে সেটাকে চকচকে দেখায়। এর কারণগুলো কি? তাহলে এর কারণগুলো হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে দেখা যাবে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে রশ্মির সম্পূর্ণ অংশ প্রতিফলিত হয় বলে প্রতিফলিত রশ্মির তেজ অনেক বেশি হয়। এই জন্য যে কোনো জিনিসকে আমরা চকচকে দেখি, ওই জিনিসগুলোকে। কীরকম? তাহলে কচু পাতার ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে কচু পাতার ক্ষেত্রে জল আছে, তাহলে আলোকরশ্মি জল ঘনমাধ্যম থেকে যখন লঘু মাধ্যম অর্থাৎ বায়ুতে ফিরে আসছে, তাহলে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আসার জন্য কী হবে? রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য প্রতিফলিত রশ্মির সম্পূর্ণ আমাদের চোখে ফিরে আসবে। সেই জন্য কি হয়? জলটাকে চকচকে দেখায়। ঠিক আছে? ঠিক একইভাবে দেখো, আমাদের অনেক সময় যে এই যে হীরের যে অলংকার, হীরের অলংকারকে অত চকচকে দেখায় কেন? হীরের অলংকারকে চকচকে দেখানোর কারণ, হীরের যে প্রতিসরাঙ্ক, সেই প্রতিসরাঙ্ক খুব বেশি। হীরের প্রতিসরাঙ্ক বেশি হওয়ার জন্য এর সংকট কোণের মান খুব কম হয়। হীরকের সংকট কোণ কত? মাত্র 24.5 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে আমাদের কাছে যখন হীরেটা অলংকার হিসেবে চকচকে দেখানোর জন্য, তাহলে হীরেকে ঠিক এমনভাবে ওর তলগুলো কাটা হয় যেন রশ্মিটা হীরকের ওপর পড়লে আপতন কোণ যেন 24.5 ডিগ্রির থেকে বেশি হয়। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে 24.5 ডিগ্রি থেকে বেশি কোণে আপতিত হলেই কী হবে? প্রতিষ্ঠিত রশ্মি কী হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এর ফলে ওই যে রশ্মিটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দরুন প্রতিষ্ঠিত রশ্মি যখন আমাদের কাছে আসবে, তখন সম্পূর্ণ অংশ ফিরে আসার জন্য আমরা কি করব? হীরেকে খুব চকচকে দেখব। বোঝা গেল কি ঘটনা? তাহলে হীরকের প্রতিসরাঙ্কের মান বেশি হওয়ার জন্য, প্রতিসরাঙ্কের মান অর্থাৎ প্রতিসরাঙ্ক মানে sin I বাই sin R, sin I বাই sin R। এটা হয়তো একটু অসুবিধা হতে পারে। সাইন বলেছি লম্বকে অতিভুজ দিয়ে অনুপাত করলে যেটা হয় সেটা হচ্ছে সাইন। ঠিক আছে? তাহলে এই sin I বাই sin R সমান আর মিউ বলেছি, এই মিউটাকে বলেছি প্রতিসরাঙ্ক। তাহলে এর মানটা বেশি, অর্থাৎ চ্যুতি অনেক বেশি। যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, চ্যুতি অনেক বেশি হচ্ছে। তার মানে এর চ্যুতি অনেক বেশি হচ্ছে, মানে খুব অল্প কোণেতেই কী করছে? সংকট কোণ হয়ে যাচ্ছে। সেই অল্প কোণটা কত? 24.5 ডিগ্রি। এইবার দেখা গেল 24.5-এর থেকে যদি এটা বেশি হয়ে যায়, তখন কিন্তু এর প্রতিসরণ হবে না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। তাহলে হীরের তলগুলোকে এমনভাবেই কাটা হয় যেন 24.5 ডিগ্রির থেকে একটু বেশি কোণে রশ্মি আপতিত হয় হীরেতে। এর ফলে কী হবে? রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। পূর্ণ প্রতিফলনের দরুন রশ্মির সম্পূর্ণ অংশ আমাদের চোখে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। এর ফলে আমরা হীরেকে চকচকে দেখব। বোঝা গেল? বেশ, তাহলে এগুলো হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আমরা কিছু দৃষ্টান্ত, যে আমরা এগুলো দেখি, ঘটনাগুলো লক্ষ্য করি, কিছু ঘটনা। এইবার এর একটা প্রাকৃতিক ঘটনাও আছে। আমরা মরুভূমি নাম শুনেছি। মরুভূমি মানে সেখানে জলের খুব সংকট, বালি উত্তপ্ত অবস্থায় থাকে, সেখানে জল প্রায় নেই বললেই চলে। অনেক সময় দেখা গেল আমরা যখন ওখানে বেড়াতে যাই, খুব গরমের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে জলের চাহিদা বেড়ে যায়। ওখানে যে কিছু কাঁটা জাতীয় গাছ থাকে, খেজুর গাছ থাকে, ঠিক আছে, অনেক সময় আমরা সেই জল খোঁজার জন্য আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে যায়। কি মনে হয় যেন খেজুর গাছ কোনো পুকুর পাড়ে আছে বা জলাশয়ের ধারে আছে এবং জলাশয়ে তার একটা প্রতিবিম্ব পড়ছে। এটা আসলে কি? এটাকে আমরা বলি মরীচিকা। মরীচিকা কথাটা ইউজ করি। তাহলে এই যে ভ্রান্তি, অর্থাৎ জল নেই অথচ আমাদের জল খোঁজার জন্য একটা ভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এই ভ্রান্তির সৃষ্টির জন্য দায়ী কিন্তু
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, কেমন করে হয় দেখো, দেখা গেল যে মরুভূমির যে বালি, খুব দ্রুত বালি উত্তপ্ত হয়ে যায় এবং উত্তপ্ত হয়ে তাপ বিকিরণ করে। এর ফলে কী হয়, এর সংলগ্ন যে বায়ুস্তর, এই সংলগ্ন বায়ুস্তর কিন্তু খুব উত্তপ্ত হয়ে যায়। তাহলে এর নিচের স্তরের বায়ু উত্তপ্ত হওয়ার জন্য আয়তনে বেড়ে যায়, ফলে লঘু হয়ে যায়। অপেক্ষাকৃত এর ওপরের স্তর যেগুলো আছে, সেই ওপরের স্তর এই স্তরের থেকে অপেক্ষাকৃত ঘন থাকে এবং ওপরের দিকের উষ্ণতা আরও কম থাকার জন্য ওপরের স্তরের বায়ু কিন্তু ঘন, নিচের স্তরের বায়ু অপেক্ষাকৃত লঘু অবস্থায় থাকে। এর ফলে কি হয়, সূর্য থেকে যখন আলো আসছে, ঠিক আছে, দেখা গেল এই স্তরে পড়ল, তাহলে এই স্তর থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, যেহেতু ঘন মাধ্যম থেকে অপেক্ষিত লঘু মাধ্যমে আসছে। আবার দেখো এই স্তর থেকে যখন আবার এই নিচের স্তরে আসছে তখন ঠিক একই জিনিস, এই ওপরের দিকটা অপেক্ষিত ঘন, এটা লঘু, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে দেখা যাবে যে যখনই এই স্তরে আপতিত হচ্ছে, যদি সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয়ে যায়, তখন কী হবে, রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য রশ্মি কিন্তু আবার মাধ্যমে ফিরে যেতে চাইবে। ঠিক আছে, এখন ঘটনা কি, দেখা গেল এখানে কোনো গাছ থেকে আমি একটা ওপরের রশ্মি কল্পনা করলাম, ঠিক আছে, তাহলে যখনই এখানে দেখা গেল কোনো পথিকের চোখে গিয়ে এই রশ্মি পৌঁছালো, আমাদের রশ্মি তো অত বেঁকে যেতে পারে না, ঠিক আছে, তখন আমাদের এই বিন্দু মনে হবে যেন এইখান থেকে আসছে। তাহলে আমরা এই বিন্দুটাকে যেন এখানে দেখব, ঠিক আছে, এবং এই যে উষ্ণতার ঘন ঘন পরিবর্তনের জন্য মাধ্যমের ঘনত্ব পরিবর্তন হয়, ফলে প্রতিসরাঙ্ক পরিবর্তিত হয়। এর ফলে কী হয়, আলোকরশ্মির গতিপথও ঘন ঘন পাল্টে যায়, যার দরুন কী হয়, এই যে আমরা যে অসৎ বিম্ব তৈরি হলো, অর্থাৎ আমরা এখান থেকে রশ্মি আসছে বলে মনে হচ্ছে, এর একটা অসৎ বিম্ব তৈরি হয়ে গেল, অসৎ বিম্বটা আন্দোলিত হয়। ঠিক যেমন জলের ধারে কোনো গাছ থাকলে ঢেউতে আন্দোলিত হয়, আমার তখন মনে হবে যেন যে এখানে বোধহয় পুকুরের পাড়ে গাছটা রয়েছে বা কোনো জলাশয়ের পাড়ে গাছটা রয়েছে এবং ঢেউতে আন্দোলিত হয়েছে। ঠিক যখনই আমরা এর কাছাকাছি চলে আসব তখন কিন্তু আর এটাকে দেখা যাবে না। এই যে বিভ্রান্তি মরুভূমি অঞ্চলে, এই বিভ্রান্তিকে আমরা বলছি মরীচিকা। এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনেরই একটা প্রাকৃতিক দৃষ্টান্ত। বোঝা গেল? বেশ, ঠিক একই দেখো এরকম আরেকটা ঘটনা ঘটে শীত প্রধান দেশে। দেখা গেল সমুদ্র থেকে কোনো নৌকা বা জাহাজ বেরিয়ে গেল, কিছুক্ষণ পর পাড়ে যে আছে সে মনে হবে যেন উল্টো, নৌকাটা ঠিক উল্টো প্রতিচ্ছবি একটা ওপরের দিকে দেখছে, মানে সমুদ্র স্তর থেকে ওপরের দিকে। ঘটনা ঠিক এর উল্টো। এখানে যেমন গরমের জন্য এটা হচ্ছে, ঠান্ডার দেশেও কি হয়, নিচের স্তরে বায়ু অপেক্ষিত ঘন থাকে, ওপরের স্তরে বায়ু অপেক্ষিত অনেকটা মানে উষ্ণতা বেশি থাকার জন্য এর থেকে একটু লঘু থাকে। তাহলে নিচের যে নৌকা সেখান থেকে আলোকরশ্মি নিঃসৃত হওয়ার পর অপেক্ষিত ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যখন যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সৃষ্টি হবে। ঠিক একইভাবে ওই দর্শক তখন ওর প্রতিবিম্বটাকে ওপরের দিকে দেখবে। বুঝে গেল? তাহলে শীত প্রধান দেশে এরকম ঘটনাটা দেখা যায়। ঠিক এর উল্টো কারণ, অর্থাৎ এখানে যেমন দেখলাম গরমের কারণে নিচের স্তরের বায়ু লঘু আছে, ওপরের স্তরের বায়ু ঘন আছে, ওখানে ঠিক উল্টোটা, নিচের স্তরে ঘন আছে, ওপরের স্তরে লঘু আছে, সেই জন্য ওপরের দিকে উল্টো ছবি আমরা দেখতে পাই। বোঝা গেল? এগুলো হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক দৃষ্টান্ত। আলো অধ্যায় এই পর্যন্তই। আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যাপ্টার থেকে তুমি নোটস এবং এমসিকিউগুলো পাওয়ার জন্য lrnr.in থেকে সংগ্রহ করো।